কেউ কোনোদিনও ফালতু হয় না, ঠিক আছে? কেউ কোনোদিনও ফালতু হয় না। মেন কথা হচ্ছে তোমার চয়েসটাও এরকম, যার কারণেই তুমি এই কথাটা লিখেছো। তোমার চয়েসটা হচ্ছে ফালতু চয়েস, মানে ফালতু দিকে নজর, ফালতু হচ্ছে চয়েস। এই ফালতু জিনিসগুলো কিন্তু তোমার মধ্যে আছে, যার কারণেই তুমি অপরজনকে ফালতু বলছো। দেখো, আজকে আমাকে ফালতু বলেছো, আবার তুমি এমন এমন মানুষের সঙ্গে মিশামিশি করছো, তারা মানে অতিরিক্ত ফালতু, মানে তোমার থেকেও, ঠিক আছে, তোমার থেকেও অতিরিক্ত ফালতু, মানে ফালতুর থেকে ফালতু। আজকে কিছু কথা বলবো যেগুলো হচ্ছে কেন আমরা সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে মিশামিশি করছি। এবং অনেকেই এসেছিল এখানে, অনেকেই আমাদেরকে জ্ঞান দিতে এসেছিল এবং আমাদেরকে বলেছিল প্রশিক্ষণ দেওয়া দরকার, এবং প্রফেশনটা কি আর হচ্ছে মানে ইয়েটা কি সমস্ত কিছু জানানোর জন্য আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছিল। আজকে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে তাদেরকে আগে প্রশিক্ষণ নেওয়া দরকার ছিল। সত্যি তাদেরকে আগে প্রশিক্ষণ নেওয়া দরকার ছিল, কেননা কিছু কিছু জিনিস যেগুলো আজকেই ঘটছে, এই দেখতেই পাচ্ছ কত কিছু ঘটে যাচ্ছে। ধরো আমি তোমার কথাতে রাজি না হলেই, তাহলে তোমাকে আমি তোমার কথাতে যদি মানে তুমি সরি আমি বলে দিচ্ছি কথাটা, আমার কথাতে তুমি যদি রাজি না হও, তাহলে তোমার আমি খুদ ধরতে বসে পড়বো। এইটাই কিন্তু সচরাচর চলছে এখানটায়। তো এটাই চলছে আর এটাই চলবে। এর আগেও আমরা দেখেছি, আমি কারোর কথা শুনেছিলাম না, আমি ওকে নিয়ে আমি ভিডিও বানাতে পারবো না। কেননা সেই পার্টটা যখন আমি চুকিয়ে এসেছিলাম, যে পার্টটা যখন আমি একা লড়াই করছিলাম, তখন কিন্তু সেই সময় সেই মানুষটা আমার পাশে ছিল না। অথচ যখন সে একা লড়াই করছিল, তার ফ্যামিলির দিকে আঙুল তুলছিল, তখন কিন্তু সে বলছে আজকে তোকে একে নিয়ে ভিডিও বানাতে হবে। দেখো, একটা কথা আছে, পশুর মতন যদি কাজ করো, তুমি যদি কারোর গোলাম হও না, তুমি নিজের ব্রেনে যদি না কাজ করো, তাহলে তুমি কিন্তু ওই পশু যেমনি আইরে আই চলে আসবে, আইরে এখানে বস, ওখানে বসে পড়বে, তাহলে এটাকে বলে পোষ্য। আর যদি নিজের ব্রেন, আমরা ধরো আমাদের দিমাগ আছে, আমাদেরকে চোখ আছে, কান আছে, সমস্ত কিছু আছে, তো আমরা কিন্তু এই জিনিসগুলোকে মেনটেন করে চলি, তাই না? যে ওখানে বিপদ আমার, যখন আমি জানতে পারবো, তখন তো আমি ওখান থেকে সরে আসবো, তাই কি নয়? তাই এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এ আমাকে পরিচালনা করাচ্ছে, ও আমাকে মানে কুবুদ্ধি দিচ্ছে, ও আমাকে দলদলের মধ্যে ঠেলে দিচ্ছে, ও আমাকে এমন কাজ করতে বাধ্য করছে যেটা সত্যি মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে। এবং জোর করে কাউকে ভিডিও করানো বন্ধ করতে পারবে না, কারণ মুখ বন্ধ করতে পারবে না। আর একটা কথা বলি, কিছু জিনিস আছে যেগুলো হয়তো পুরোনো কথা, তোমরা হয়তো জানো যে আমি কাউকে যদি নিয়ে ভিডিও করি, সেই ভিডিওটা তুমি প্রাইভেট করাতে পারো না, ঠিক আছে? তুমি সেই ভিডিওটা প্রাইভেট করাতে পারো না। একটা মানুষ, তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, রীতিমতো দিনের পর দিন যখন তুমি ভিডিও নামাচ্ছ, মানে আমি ভিডিও নামাচ্ছি, সে হুট করে ফোন করে বলছে এইটা তোর ভিডিওটা নামাবি না, এইটা এই করবি না, ওটা ও করবি না, এইরকম জিনিসগুলো তুমি সেই কথাটা নিশ্চয়ই আমার শুনবে না, যে এটা করবি না রে, ওটা করবি না রে, ওটা বলবি না রে, ওটা এই করবি না রে, নিশ্চয়ই তুমি এই কথাগুলো শুনবে না। তাহলে এটা কি করবে? নিশ্চয়ই সেইগুলোকে এড়িয়ে যাবে, তাই তো? নিশ্চয়ই তুমি ওইগুলোর থেকে দূরে চলে যাবে, কিংবা তুমি তোমার মতন করে ভিডিও করতে থাকবে, নিশ্চয়ই ওর কথা শুনবে না। আর কথাটা শুনলে কি হবে? তুমি সেখানে পোষ্য হয়ে যাবে। ওই পোষ্যগুলোকে যেমন স্টপ করতে বলে ওখানে স্টপ করে বসে পড়ে। সেই দিনকে ঘোড়ামুখী দেখলে শুটকি, যে কুত্তাটাকে বারবার করে হচ্ছে করছিল, এবং বারবার করে বলার পরে স্টপ তো স্টপ, এইরকম ব্যাপার। তো সেটাই হচ্ছে কথা। আজকে অনেক কিছু বলবো, যে সঙ্গীতা চক্রবর্তীর সাথে কেন আছি, আর সঙ্গীতা চক্রবর্তী আমাদেরকে বেঁচে দিবে না কি করবে, সেটা না হয় দেখা যাচ্ছে, সময় বলবে সমস্ত কিছু। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু একটা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি, ঠিক আছে? আমি তো এমনিতেও, আমি জানো আমি পার্টি করি, তারপরেও আমি একটা কথা বলে দিই যে আমি কিন্তু একটা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি এবং সংগঠনের কাজ করছি, ঠিক আছে? সংগঠনের অনেক কাজ আমাদের করতে হয়, যেগুলো মানুষের আর কি, মানুষ বলতে ভুল হবে, এগুলো হচ্ছে মানে যারা আর কি, যাদের সত্যি স্বামী স্ত্রীতে ঝামেলা না হোক, পরকীয়া করছে, স্বামী স্ত্রীকে তাড়িয়ে দিয়েছে, এবং স্ত্রী থাকতে আর একটা পরপুরুষকে নিয়ে মানে বেহালাপানা করে বেড়াচ্ছে, অথচ স্ত্রীটা কিছু করতে পারছে না, এবং স্ত্রী হচ্ছে বেহালাপানা করে বেড়াচ্ছে, পুরুষটা মানে স্বামীটা কিছু করতে পারছে না। এইগুলো নিয়েও আমরা কাজ করেছি, তো সত্যি কাজ করেছি এবং কাজ করেই চলেছি। এগুলো হচ্ছে সংগঠনের কাজ। আর এবং অনেক মানুষের পাশে দাঁড়ানো, সে বিপদে পড়ছে কিনা আমরা দেখতে পাচ্ছ, আমাদের নানান ধরনের জিনিস আছে, যেখানে সেখানে বন্যা হয়ে যাচ্ছে, যেখানে সেখানে এটা হচ্ছে ওটা হচ্ছে, তো আমরা কিন্তু সংগঠনের সঙ্গে এমনি যুক্ত হইনি, দুস্থ মানুষদের পাশে থাকার জন্য আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি। তাই বলে এই নয় যে সংগঠনের বদনাম করবে কেউ আর সংগঠনের ইয়ে করবে, সেটা আমরা শুনবো তাই নয়। কিন্তু তোমরা যোগ হতে পারো, যারা দরকার, যাদের দরকার, অবশ্যই সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবে, সংগঠনে অবশ্যই যোগ হতে পারবে। দেখো, একটা জিনিস যেটা দরকার আছে সেটা সমাজের হচ্ছে উপকার করো, ভালো করো, সমাজের হয়ে লড়ো। দেখো, এরা এককালে বড় কথা বলেছে আমরা নাকি প্রতিবাদী, তাই দেখো প্রতিবাদী হয়ে
প্রতিবাদ করেছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে আমরা প্রতিবাদ করতে এসেছি। আর কন্ট্রোভার্সি মানেই হচ্ছে যে কাটাছেঁড়া তাই নয়, কিন্তু কাটাছেঁড়া তাই নয়। কন্ট্রোভার্সি মানে প্রতিবাদ করো, এইটা নিয়ে আমাকে বলতে হবে, এইটা বলো। এইটা নয় যে পার্সোনাল তোমার সঙ্গে কি কথা হয়েছিল সেইগুলোকে নিয়ে এসে দিয়ে দেওয়া। হ্যাঁ, অনেকে বলবে আর তুমি তো দাও, ভাই আমি দিয়েছি। যখন আমার প্রতি আমাকে আঙুল তোলা হবে, আমার প্রতি টার্গেট রাখা হবে, তখন কিন্তু আমাকে সেই প্রমাণটা দিতে হবে, যেই প্রমাণটা দরকার, যেই প্রমাণটা রীতিমতো এখানে না প্রেজেন্ট করলে সবার কাছে হয়তো বা আমি খারাপ দেখাচ্ছে, আমাকে খারাপ দেখাচ্ছে, তাই নয় কি? তো এটাই হচ্ছে কথা। ভিডিওটা দেখতে থাকো, কেন সঙ্গীতা চক্রবর্তীর কাছে এখনো পর্যন্ত আমরা আছি, আর সত্যি কি আমরা খারাপ, সত্যি কি সাপ্লাইয়ের জন্য মানে নিজের চাহিদার জন্য কি এইখানে আছি? মানে হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে ভালো অনেকটাই আছি, যে এত ভালো যে মানে কি বলবো, এত ঠান্ডা লেগেছে, এত শরীর খারাপ করছে রীতিমতো, তো ভিডিও তো করতেই পারিনি। আর ইচ্ছেই করছিল না আমার যে ভিডিও করি, কিন্তু কোনো কোনো টাইমে কিছু শুনে আসতে হয়। তো আমাকে দিয়ে একটা কাজ করানো খুব আপ্রাণ চেষ্টা করছিল কিছু মানুষ, যে এইটাকে নিয়ে বলতেই হবে, এইটাকে নিয়ে এইটাকে নিয়ে তোকে বলতেই হবে, এইটাকে নিয়ে তোকে করতেই হবে। এইগুলো কি ঠিক না? তো দেখো, আমরা এখানে কিন্তু প্রতিবাদ করতে এসেছি। আমরা এখানে যে খারাপ কাজ করবে, যে নোংরামি করবে, যেমন ধরো শুটকি দুদিন আগে এই যে একটা ঝামেলা, একটা মনোমালিন্য, একটা হচ্ছে রীতিমতো সংসারের ঝামেলা বাইরে বের করেছে ও, তা ওকে নিয়ে নিশ্চয়ই একদম ছেঁড়া কাটা যা বলো হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি সেই মেয়েটার প্রতি অনেকেই একটা নয় 1 2 3 4 করে 3খানা ভিডিও নামিয়ে ফেলছে। তো একটা কথা বলি, হ্যাঁ ও কিন্তু 3খানা ভিডিওই নামিয়েছে, ও কিন্তু নামায়নি তা না। যেমন সন্দীপের প্রতি সন্দীপ কিছুই দেখাচ্ছে না, অথচ সে 3খানা ভিডিও নামিয়েছে। এবং অন্যের ওই যে বললাম না যে আজকে মন্দিরার, কালকে ওর এইরকম দালালি করে অনেক কিছু মানে সেও বলেছে, বলেনি তা না। তো যে যেমন কর্ম করবে তার ফল কিন্তু সে পাবে, তাই নয় কি? তো আমরা সেটাই জানি। তো আজকে কিছু জিনিস যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রত্যেকেই দেখতে পাচ্ছে, হ্যাঁ, যেগুলো ধরো আমার বলতে ভালো লাগে না কারোকে, বুঝলে? মানে কেন বলছি বলতো, এইগুলো নিয়ে আমার বলতে ভালো লাগে না। আমার যে অন্যায় করে যে ইয়ে করছি তাদেরকে নিয়ে বলতে ভালো লাগে, কিন্তু এদেরকে নিয়ে বলতে ভালো লাগে না, কারণ এরা না একটা জোনের মধ্যেই থাকে। এই কন্ট্রোভার্সি জোনটা হচ্ছে মানে এমনই একটা জোন, এই যে কিছু জোন আছে যে এরা না একে বলবে, একে বলবে, ও ওকে বলবে, ও ওকে বলবে, এইরকমই করতে থাকে, বুঝলে? তো এরা কি করে, নিজেদের মধ্যেই আর কি লড়াই করতে খুব ভালোবাসে। তো নিজেদের মধ্যেই কিন্তু লড়াইটা করে। তো আমি একটা কথা বলি, তোমরা জানো যে এই সমালোচনাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন। মানে আমরা জানি যে কারোর যদি তুমি কথা না শোনো, তাহলে কি তার মানে তার পরিপ্রেক্ষে উইদাউট কোনো প্রমাণ ছাড়া তাকে কি পাচারকারী, হ্যানা ত্যানা এসব কি বলা যায়? এইটা একটু বলবে আমাকে। মানে আমরা সংগঠনের কাজ করছি, আমরা দেখতে পেলাম না, অথচ সে দেখতে পেল। আমরা সংগঠনের যে মিটিংটা ছিল, তোমরা জানোই যে কত তারিখে যেন, ফেব্রুয়ারি মাসের কত তারিখে ছিল আমি ভুলেই যাই। তো সেই সময় যখন আমরা গেছিলাম, তোমরা জানো যে আমরা গেছিলাম, তো সেই সময় কিন্তু আরও অনেককে ডাকা হয়েছিল, কিন্তু তারা আসেনি। তো তারা নিশ্চয়ই বেইমানি করবে বলেই কিন্তু যায়নি, বেইমানি করবে বলেই। কেননা দেখো, একটা কথা বলি, ওই যে বললাম যে কিছু জিনিসকে সলভ করতে গেলে আমাদেরকে নানান রূপ ধরতে হয়। দেখো একটা কথা বলি, যখন আদালতে যখন এই যে যারা হচ্ছে ক্রাইম করে তাদেরকে প্রশ্ন কেমন করে দেখেছো তো? প্রশ্নটা কেমন করে রীতিমতো তোমাকে প্রথমে ভালোভাবে প্রশ্নটা করবে, এবং ঠান্ডা মাথাতে, বিশ্বাস করো, ঠান্ডা মাথাতে ভালো করে তোমাকে প্রশ্ন করবে, তোমাকে দাগ লাগাবে না, তোমাকে প্রশ্ন করবে, তারপরে আবারও প্রশ্ন করবে, এবং জটিল থেকে জটিল জায়গায় নিয়ে গিয়ে তোমাকে দাঁড় করাবে এবং বলবে তুমি এইটা করেছো। ও বারবার করে বলবে, যে ক্রাইম করেছে সে বলবে না আমি করিনি, তবেও বলবে যে না এটা তুমি করেছো। তখন গিয়ে তার কিন্তু অনেকগুলো বলতে সত্য কথাটা বলে ফেলবে। তো এইটা লুকানোর অনেক চেষ্টা করে। তাই সে তো আর পাল্টা উকিলকে হচ্ছে জেরা করতে পারে না, কিন্তু উকিল হচ্ছে ওই আসামিটাকে রীতিমতো জেরা করছে। তো সেটাই হচ্ছে কথা। দেখো, যেই কর্মটা করেছে অবশ্যই সেই এসে বলবে, তাই না? আচ্ছা, আমি এখনো পর্যন্ত বলছি, সঙ্গীতা চক্রবর্তীর নাম্বার সবার কাছে আছে। সঙ্গীতা চক্রবর্তী কোথাও কি কোনো জায়গায় কি এইরকম ধরনের ক্রাইম করেছে, কিংবা এইরকম ধরনের দুর্নীতি করে বেরিয়েছে, যেখানে হচ্ছে ছেলে এবং মেয়ে হচ্ছে উভয়ের কাছে পাচার করে বেরিয়েছে কিংবা দুর্নীতি করে বেরিয়েছে? তোমরা দেখেছো?
তোমরা দেখেছো আজ পর্যন্ত সঙ্গীতা চক্রবর্তীর একটা লেভেল আছে, একটা ক্লাস আছে। তো যারা এই ধরনের কথাগুলো বলছে তাদের লেভেল আছে তো, তাদের ক্লাস আছে তো, তাহলে কি এটা আমরা মেনে নিতেই পারি? সেই দিনকে দুদিন না কালকে না পরশু দিন একটা দিদিভাই কমিউনিটি পোস্ট দিয়েছে যে চাল সার্টিফিকেট বার করে দেয়নি বলে তাকে রীতিমতো ব্লেম চাপানো হচ্ছে। এটাই কি সঠিক যে তাকে জাল সার্টিফিকেটটা বের করিয়ে দিতে হতো? আমরা কি এটা ধরে নেবো তাহলে? মানে আমাকে যেটা আমার সঙ্গে করেছিল যে তুই একে নিয়ে ভিডিও করবি, না হলে একটা অন্যরকম হয়ে যাবে। তা আমার সঙ্গে কিন্তু অনেক রকম চল চাতুরি যেইগুলো আমাদেরকে রীতিমতো গালাগালি করেছে, রীতিমতো আমাদেরকে আমার মরা মাকে আমার হচ্ছে 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছিল এবং খিস্তি মেরে, এবং খিস্তি তো খিস্তি এমন লেভেলের খিস্তি যে সেই খিস্তিগুলো আমরা মারতে পারবো না, তারা মারতে পারবে। রীতিমতো তাদের সঙ্গে হাতে হাত করে, রীতিমতো হাত করে তখন আমাদেরকে জব্দ করা হয়েছিল, এবং অধিক মাত্রায় যারা খিস্তি দেয় তারাও কিন্তু সেই মানুষটার সঙ্গে যুক্ত হয়েছিল। তখন রীতিমতো আমাকে সোমাকে একদম পুরো মানে অনেক অনেক চক্রান্ত চলছিল। চক্রান্ত কারা করে জানো? এরা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড, জানো তো? এরা কেমন ক্রিমিনাল মাইন্ডেড? না হলে কিন্তু কোনোদিনও চক্রান্ত করতে পারবে না, কোনো দিনও গ্রুপ খুলতে পারবে না, কোনো দিনও এখানে এসে মিথ্যা কথা বলে টাকা তুলতে পারবে না। এরা হচ্ছে সেই ক্রিমিনাল মাইন্ডেড, বুঝতেই পারছো কাকে বলছি, কিভাবে বলছি। এইবার একটা কথা বলি, যদি এইরকম না হতো তাহলে কিন্তু অনেকে আবার একের সঙ্গে আর একটা যোগ করে দিও, ঠিক আছে? এখানে কিন্তু অনেকেই আছে ডিজিটাল ভিখারিপানা করছে, তো তাদেরকে বাধা দিয়েছে বলেই দোষ হয়ে গেছে, সে তাকে টাকা ধার দিয়েছে বলেই দোষ হয়ে গেছে। মানে এটা কি লজিক ছিল ভাই আমি জানি না। আচ্ছা, প্রত্যেকের সঙ্গে কিন্তু ইনার দুশ্মনী হয়, দুদিন যায় প্রত্যেকের সঙ্গেই হয়। আজকে বান্ধবী হতেই পারো, আজকে বোন হতেই পারো, দুদিন পর সেই বোনটাতে অন্যরকম হচ্ছে এফেক্ট ধারণ করবে। এটা কিন্তু দেখে নিও, আমরা দেখেছি এইভাবেই হচ্ছে। আর এই যে এরকম চলছে, তাহলে আজকে সঙ্গীতা চক্রবর্তী যদি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতো তাহলে কি প্রীতম রিমি দিশানির কেসটা সলভ করতে পারতো? তাহলে কি সন্দীপের যে কেসটা জটিল থেকে জটিলতম হয়েছিল, জটিল থেকে জটিলতম, এবার আমি কেন বলছি, এখানে বিদেশ থেকে বলো, দেশ থেকে বলো, এদেশ থেকে বলো, ওদেশ থেকে বলো, সব জায়গা থেকে রীতিমতো জটিল থেকে জটিলতম হয়েছিল। কেননা এই কেসটা এতটাই মানে জটিল, সেটা একমাত্র ভালোই আমরা জানি। মানে আমরা মিনস আমরা। আজকে দুর্গা বাহিনী নাম দিয়েছিল সেই টাইমটাই। আচ্ছা বলো তো, দুর্গা বাহিনীর মেন লিডারটা কে ছিল? দুর্গা বাহিনীর মেন লিডারটা কে ছিল? নিজের নামটাকে নিজেই গান্দেগি ভরা করে দিচ্ছে। ভাই দুর্গার মতো লড়াই করতো চুল ছেড়ে দিয়ে, ঠিক আছে? তো সেই জন্যই কিন্তু দুর্গার মতন লড়াই করে সেই মানুষগুলোকে এখন আপাতত সঙ্গীতা চক্রবর্তী তার নিজস্ব জায়গায় সিপারেট করে দিয়ে তাদের বাঁচতে শিখিয়ে দিয়েছে। বলতেই হবে এটা বাস্তব, এটা বাস্তব, এটা বলতেই হবে। সঙ্গীতা চক্রবর্তী যদি এইরকম ধরনের কোনো কিছু খারাপ কাজ করে থাকতো তাহলে আজকে এই হচ্ছে মানে যাদেরকে উপকার করেছে, যাদেরকে এই সিপারেট করে দিয়েছে, তারাও মুখ খুলে বলতে বসতো, তাই নয় কি? তাদেরকেও কিন্তু উস্কানো হয়েছে, যে তুই এর মুখ খুল, এর বিষয়ে মুখ খুল। দেখো একটা কথা বলি, আজকে সন্দীপ রীতিমতো তার বাবা তার মা মানে লাইভে এসে বলেছে যে না ম্যাডাম আপনি সরবেন না, সন্দীপের কাছ থেকে আপনি সরবেন না, যে যাই হয়ে যাক না কেন। আজকে সন্দীপের পাশে দাঁড়িয়ে আছে বলেই কি দিদিভাই এ পাচার করে ও পাচার করে, মানে ছেলে মেয়ে পাচার করে বেড়ায়, এটা কথাটা শুনতে হচ্ছে। আজকে সন্দীপের পাশে কে দাঁড় করালো? এই দিদি দাঁড় করিয়েছিল যে না দিদিভাই তোমাকে লড়তেই হবে। হ্যাঁ, কে বলেছিল বলো তো? এই মানুষটা বলেছিল, এই দিদি বলেছিল যে তোমাকে লড়তেই হবে। এবং জাল সার্টিফিকেট কিন্তু এই দিদিই বলেছিল যে আমার জাল সার্টিফিকেট একটা করে দিতে। দেখো একটা কথা বলি, একটা আইনের লোক কখনোই আইনটাকে হাতে তুলে নেবে না, একটা আইনের লোক কখনোই আইনটাকে হাতে তুলে নিবেই না, অসম্ভব। সে জানে যে ওই জিনিসটা করলে আমার কতদিনের জেল হতে পারে এবং যার করে দিচ্ছে তার কতটা ক্ষতি হতে পারে। মানে সমান দোষে তো দোষী, যে ক্রাইম করছে সেও, এবং যে পাশ থেকে ইন্ধন যোগাচ্ছে সেও, আর যে করিয়ে নিচ্ছে সেও, ঠিক আছে? সমান দোষে দোষী হয়। তাহলে এটা হচ্ছে সেই জিনিস। দেখো একটা জিনিস আমরা দেখেছি, সন্দীপের বিষয়ে লড়াই করতে এসেও দিদিভাইকে রীতিমতো ছোট হতে হয়েছে। আর প্রীতম রিমি দিশানির ক্ষেত্রেও কিন্তু দিদিভাইকে ছোট হতে হয়েছে। দিদিভাইকে রীতিমতো তাদের মানে দিদিভাইয়ের কাজেতে বাধা দিতে বহুত মানুষ এসছে, বহুত মানুষ। হট কন্টেন্ট আমাদের হট কন্টেন্ট ছিল, কিন্তু একটা সময় গিয়ে আমাদের এই কন্টেন্টটাকে দিদিভাই বলেছে স্টপ। কেননা এই 3টে ছেলে মেয়েরও অধিকার আছে বাঁচার জন্য। তাই হ্যাঁ, এই 3টে ছেলে মেয়ে যদি আবারও
কোনো ভুল করে, কারোর কোনো কিছু দেখতে পাই, তাহলে অবশ্যই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই আমরা কন্ট্রোভার্সি করতেই পারি। কিন্তু সেই সময়ে আমাদেরকে বারণ করা হয়েছে। আমাদেরকে বারণ কি, আমাদেরকে বললো এইটা এখন নিশ্চয়ই কেস কামারি চলছে, তাই এই দিকটা না ঘাটাই ভালো। কিন্তু সেই সময় কিন্তু আমরা অনেক ভিউজ কামাতে পারতাম, রীতিমতো একটার পর একটা জিনিস তোমাদেরকে বলতে পারতাম। তাহলে কি সেটা ভালো দেখাতো? নাকি এখনকার জীবনটা দেখো, তাদের জীবনের স্বাধীনতা পেয়ে গেছে, তারা আকাশে উঠছে পাখা মিলে, কিন্তু তখন তারা গুটিয়ে বসে থাকতো। যে আজকে যদি আমি ঘুরতে যাই, ওই ছেলেটা আমাকে ফোন করে বলবে কেন ঘুরতে গেছি। এবং আজকে যদি আমাকে আমি যদি আজকে কারোর সঙ্গে পার্টি করছি, সেটা দেখেও ওই ছেলেটা মানে এই দুটো বউকে রীতিমতো ও ক্যাপচার করে রাখতে চাইতো। দুটো বউ ওর কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, খুব ইম্পর্টেন্ট। তাহলে এইটাই হচ্ছে কথা। সেই সময় আমাদেরকে রীতিমতো ভাবনা চিন্তা করে কাজ করতে হয়েছে। তোমরা সেটা জানো যে এই যে রিমির ওপরে কতটা অত্যাচার হচ্ছিল সেই সময় যখন ওদের বাড়িতে গেল, ওদের বাড়িতে থাকলো, তাকে তো কোনো সময় মেনেই নিচ্ছিল না। অথচ তার জন্যই কিন্তু তাকে রেখে দেওয়া আসা হয়েছিল। কেননা সে স্বামী বলতে অজ্ঞান ছিল, সেই মানুষটার জন্য অজ্ঞান ছিল। কিন্তু সেই মানুষটা যে আর একটা মানুষকে ভালোবাসে, কিংবা সে আবার আর একটা মানুষকে ভালোবাসে, মানে ত্রিকোণ প্রেম হলে যেটা হয় আর কি, বুঝতে পারলে? এটা ত্রিকোণ বলবো না, এটা আর কি চক্র প্রেম। কেমন? এ একে ভালোবাসে, এ একে ভালোবাসে, এ একে ভালোবাসে, কিন্তু যে মেন মুদ্রা, যে মদ্দাটা রীতিমতো দুটাকেই ভালোবাসে, দুটাকেই দরকার, দুটোকেই আনব্লক খেলা চলছিল। এবং দুমতানা এসে এখানে চলছিল তো। সেই টাইমটাই আমাদেরকে বললো দিদিভাই যে এইটা স্টপ করো, এটা নিশ্চয়ই ইনকোয়ারি হচ্ছে, এটাকে নিয়ে কেস কামারি অনেকেই অনেক কিছু খেয়ে নিয়েছে, হ্যাঁ, তাই এটাকে স্টপ করে দাও। আস্তে আস্তে আমরা সেই কন্টেন্টটা থেকে বেরিয়ে এসেছি। সেই কন্টেন্টটা আমরা করি না, সেটা তোমরাও জানো, আমরাও জানি। তা আমরা কিন্তু সেই কন্টেন্টটা করছি না। তারপরেই আর কি পরে সন্দীপের বিষয় আসলো। আমি কিন্তু এই গামলার এগেনস্টে ওই কথা বলতাম না, আমি সন্দীপের ঘরে হয়েও কথা বলেছি প্রথম দিকে। তখন গামলার আমি ভুল দেখতে পেলাম, আমিও বলেছি, তাই না? তো এই জিনিসটা যখন আমরা ভুল দেখেছি অবশ্যই বলেছি, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা প্রতিবাদ করি, এখানে প্রতিবাদ করি, ভুল দেখলেই বলি, তাই নয় কি? আর দিদিভাই এখন এই সন্দীপের কন্টেন্টটা আসার মানে সন্দীপের এই জিনিসটা, এই কেসটা যখন দিদিভাই নিল, তারপরে এখন সন্দীপের নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কতটা এই কেসটাতে স্টেবল হয়েছে। যে মামলা করেছিল সেই মানুষটাকে এখানে দেখা যাচ্ছে না। যে মামলা করেছিল, যে এই বাচ্চার জন্য মামলা করেছিল, এইটার জন্য মামলা করেছিল, সেই মানুষগুলোকে আর এখানে দেখা যাচ্ছে না। কেন জানো? সে বুঝতে পেরে গেছে, আরে আমারই তো থাকার জায়গা নেই, আমারই তো বাসস্থান নেই, আমি একটা এমন জটিল মানে গামলা একটা এমন জটিল সমস্যায় পড়ে গেছে, ওই বাড়িটা ছেড়ে মানে সন্দীপের বাড়িটা ছেড়ে এমন একটা জটিল পরিস্থিতিতে পড়ে গেছে যে নিজেরই থাকার জায়গা নেই, নিজেই থাকছে লোকের বাড়ি। তাহলে এবার আমি কি করে আমার ছেলেটাকে নিয়ে এসে রাখবো? কি করে আমি ছেলেটাকে নিয়ে এসে সেফটি ভেবে ভাবনা চিন্তা করে যে এখানে আমার সেফ জায়গা, কি করে আমি করবো? কেননা ও তো লোকের বাড়িতে থেকে তাকে তো আর ইনকাম করতে যেতে হয় না, ডিউটি করতে যেতে হয় না 10-15 হাজার টাকার জন্য। রীতিমতো ভিডিও করে মাস গেলে 30-40 টাকা, এই 30-40 বলছি 40-50 হাজার টাকা উপার্জন করে নেবে, তাই না? তাহলে সে বুঝে নিয়েছে যখন আমি 50 হাজার টাকা আমি ইনকাম করে নেবো মাস গেলে, তাহলে কেন আমি এখানে থাকবো কারোর কাছে পড়ে আশ্রিতা হয়ে? সেই জন্য কিন্তু সে তার পথটা দেখে নিয়েছে। আর যদি না হতো, তোমরা আমাকে একটা কথা বলো, সন্দীপের ওপরে যে এলিগেশনগুলো দিয়েছিল, যে কেস কামারিগুলো করেছিল, তাহলে কি সেটা লড়তো না? সে লড়তো না? অবশ্যই লড়তো এবং সেই দিকেই ফোকাসটা দিত, কখনোই ও পালিয়ে যেত না, ও অবশ্যই লড়তো। ও তো বুঝতে পেরেছে আজকে আমার ছেলেটা ওখানে থেকে পড়াশোনা করছে, তবুও আমি দেখতে তো পাচ্ছি ছেলেটাকে, সে পড়াশোনা করেছে, সে পড়াশোনা করে বড় হচ্ছে, ধীরে ধীরে ছোট্ট একটা শিশু থেকে সে 3 বছর অতিক্রম করে নিল, তাই না? মাঝে মধ্যে তার পেনটা বুঝতে পারে, নিশ্চয়ই ছেলের কথাটা বুঝতে পারে, দেখে, কাঁদে, থেকে যায়। কেননা সন্তান এমনই জিনিস, সত্যি সন্তান, মা বাবা এরা এমনই জিনিস, সেগুলোকে ভোলা যায় না ভাই, সেইগুলোকে কিন্তু ভোলা যায় না। তো আজকে কিন্তু এই সঙ্গীতা চক্রবর্তীকে কি বলা হচ্ছে? সে নাকি মেয়ে পাচার করে, ছেলে পাচার করে। আমি একটা কথা বলি, তার লাইভে একটা ছেলে যায়, সেই ছেলেটা রীতিমতো বাচ্চা মেয়েদেরকে
পটিয়ে পটিয়ে পাচার করে। তোমরা শুনেছো কল রেকর্ডিংটা, সবাই মোটামুটি শুনেছো যে সেই কল রেকর্ডিংটাই একটা মেয়ে কথা বলছিল এবং সেই মেয়েটা কিন্তু অনেক তথ্য দিয়ে গেছে। এবং আমার কাছে তোমরা কিন্তু ওই চ্যানেলটা, আমার ছোট চ্যানেলটা আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আমার এই ছোট্ট চ্যানেলটাকে গিয়ে আবারও সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? কেননা এই চ্যানেলটাতে আমি আরও অনেক তথ্য আছে যেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। ওকে, একদিন আমি না এটা ওই চ্যানেলটাতেই বলবো। তো আমি এই জিনিসগুলো হচ্ছে এখানে তোমার মার্জি মতো, তোমার যদি ক্লাবে কেউ যায় তাকেই তুমি দমাতে চাইবে, তুমি তাকেই বদনাম করতে চাইবে। এখানে এই জিনিসটা হয়েছে। এটা কি প্রতিবাদ? এটা কি প্রতিবাদ বলে? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এটাকে সত্যিই কি প্রতিবাদ বলে? এটা প্রতিবাদ? আমার তো মনে হচ্ছে না যেটা প্রতিবাদ। আমি যেই মানুষটাকে সবার কাছে পরিচয় করিয়ে দিলাম, এটা সঙ্গীতা চক্রবর্তী মানবাধিকারের চেয়ারম্যান, আমি তাকে পরিচয় করিয়ে দিলাম। সেই মানুষটাকে আমি আবার তাকে এখন, যেহেতু সেই মানুষটা আমার একটা কাজ করে দেয়নি, আমার পাসপোর্ট, আমার ভিসা, আমার জন্ম সার্টিফিকেট, আমার এইগুলো করে দেয়নি বলে, চাল যে সার্টিফিকেটগুলো সেগুলো করে দেয়নি বলে তাকে আমি নিচু দেখাবো। এটা প্রতিবাদ? এটাকে প্রতিবাদ বলে? এটাকে প্রতিবাদ বলে কি তোমরা বলো? এটাকে বলে না প্রতিবাদ। এটাকে বলে যে কাজ হাসিল না করা। মানে আমরা ধরো সবাই কিন্তু শর্ত নিয়ে চলি, এই শর্তের দুনিয়াতে। এই জন্যই তো আজকে মানুষকে না, সবাইকে এমন করে ছিঁড়ে খায়। মানে এইরকম মানুষের কাছে, যারা এইরকম মানুষ থাকে না, রীতিমতো কি বলে ওটা, মাইন্ডটা ক্রিমিনাল মাইন্ডের, তো তারাই কিন্তু এইসব ধরনের কাজগুলো করতে পারবে। অধিকাংশ মানুষ এরকম ধরনেরই আছে এখন। তো যেই মানুষটা একদিন এই জেলে ঢোকা থেকে আমাকে বার করলো, যে মানুষটা বিনা টাকা পয়সায় আমাকে অনেক কিছু করে দিল, অনেক কিছু, যেটা আমরা জানি যে ইউটিউবে প্রতিটা মানুষ বলতো পতিতা, এই লয়ের থেকে উঠে এসছে, এই লয়ের মানুষ পতিতা। সেই নামটাকে গুছিয়ে দিল কে? এই সঙ্গীতা চক্রবর্তী এই মানুষটার নামটা গুছিয়ে দিল, সবাইকে জানিয়ে দিল যে একবার বলে দেখাও। তার হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আর সেই মানুষটা যখন একটা কথা শুনলো না, যে আমাকে পাসপোর্টটা করিয়ে দাও, আমার জন্ম সার্টিফিকেটটা করিয়ে দাও, আমার ভিসাটা করিয়ে দাও, যেই মানুষটা কথা শুনলো না, সেই তার এগেনস্টে গিয়ে সে নাকি ও পাচার করে বেড়ায়, নারী আর পুরুষ, নারীর কাছে পুরুষ পাঠায়, পুরুষের কাছে নারী পাঠায়, এইরকম জিনিস আর কি বলছে উনি। তাহলে তার মাইন্ডটা সেই জায়গাতেই পড়ে আছে, যেই জায়গা থেকে সে উঠে এসছে। সেটা বলবো আমি? আমার এরকম কোনো মেন্টালিটি নয়। তাহলে তার মাইন্ডটা শুধু তোমরা চিন্তা করো, এটা বলবো না আমি যে সে যেই জায়গা থেকে উঠে এসছে তার মাইন্ডটা ঠিক সেই রকম। আমি এটা বলবো না, আমি এটা বলবো তোমরা এর বিচার করো, যে তার মাইন্ডটা শুধু সেটা তোমরা বিচার করবে। বুঝতে পারলে? সঙ্গীতা চক্রবর্তীকে আমরা ভালো করে চিনি। আবার শোনো, আমি একটা কথা বলি, এই সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে যখন নতুন আমরা মিশেছিলাম, তখন এরাই বলেছিল সোমা এবং ধরিত্রীর থেকে দূরে থাকবে ম্যাডাম, কিংবা সঙ্গীতা দিদিভাই, তুমি কিন্তু সোমা এবং ধরিত্রীর থেকে 10 হাত দূরে থাকবে। কেননা ওরা প্রচণ্ড চালাক, প্রচণ্ড চতুর, প্রচণ্ড তোমাকে এখনই ভালোবাসছে, এখনই তোমাকে নিচে নামিয়ে দেবে। কিন্তু তারা হয়তো জানে না যে আমরাও রাজনীতি করি, আমরাও লোকের সঙ্গে উঠা বসা করি, আমাদেরও বড় বড় ফ্যামিলিতে উঠা বসা, এবং আমাদের জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি। তাহলে ফ্যামিলি কালচারটা কোথায় যাবে? যেটা আমাদের পারিবারিক হয়েছে, যেটাতে আমরা বেড়ে উঠেছি, সেগুলো নিশ্চয়ই আছে। একটু ভাবনা চিন্তা করে দেখবে, ঠিক আছে? একটু ভাবনা চিন্তা করে দেখবে, তাহলে কার মাইন্ডটা ক্রিমিনাল মাইন্ডের, একটু ভাবনা চিন্তা করে দেখে নেবে। সত্যি এটা মানুষের কাছ থেকে আশা করা যায় না। আগেই বলেছিল দিদিভাই, আমি সন্দীপের কেসটা নেব না, কেননা সন্দীপের কেসটাতে অনেকটা জটিল। সন্দীপের জীবনে বউ গেছে, আবার অন্য মেয়ে নাকি এন্ট্রি নিয়েছে, এবং তাদের বাড়িতে 144 ধারা যখনই হয়ে গেল, তখনই কিন্তু এইটা নিয়ে বারবার করে প্রতিটা মানুষ ভিডিও নামিয়েছে, 144 ধারা কেন করা হলো। আমার কাছে ওই কল রেকর্ডিংটা আছে, যেটার কারণে 144 ধারাটা করতে হয়েছিল। 144 ধারাটা করতে হয়েছিল সেইটাই জন্য, বুঝলে? সেটার জন্য। দেখো, একটা কথা বলি, আমি 2-4টে কথা বললাম, হেসে ফেললাম, আমি জাতামাতা বললাম, হ্যাঁ, চোখ মারলাম, এমনি করলাম, তা করলে হবে না। একটা সিরিয়াসলি একটা কথা,
আমি বলতে ভালোবাসি, আর সেটা আমি বলবই। এই সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে আমাদেরকে মিশতে বারণ করা হয়েছিল। এই সঙ্গীতা চক্রবর্তী আমাদেরকে নাকি ও যে মানুষ করতে পারবে না, আমাদেরকে নাকি এরা খুব চালাক, এরা অন্য টাইপসের মানুষ, এদের সঙ্গে মিশবেন না। তাহলে আজকে কারা ওর পাশে আছে আমাকে বলো তো? দিদিভাইয়ের পাশে কে আছে যে নাকি নিয়ে এসেছিল এখানে, ফেস ভ্যালু করিয়ে দিয়েছে? অবশ্যই করিয়েছে। দিদিভাইকে আমরা জানতাম না, না এই হাবলিকেও জানতাম না, কেননা আমরা অতটা দেখিনি। কিন্তু অনেক ভিউয়ার্স আছে আমাদের, অনেক ভিউয়ার্স আছে যারা সঙ্গীতা চক্রবর্তীকে চেনে অনেক দিন আগে থাকতে, এবং হাবলিকেও এরকম ওই লোকের বাড়িতে ঝোলা ব্যাগ ঘাড়ে করে নিয়ে দৌড় মারে হাবলি, তো একেও চেনে। তো এই করেই কিন্তু চেনে। আরেকটা কথা বলি, সঙ্গীতা চক্রবর্তীর নামে আমরা যেটা এলিগেশন দেওয়া হচ্ছে না, এইটার প্রমাণটা করে দেখাতে বলো। এটা চ্যালেঞ্জ করলাম, এই প্রমাণটা যদি করে দেখাই তাহলে আমরাও দুজনা সঙ্গীতা চক্রবর্তীর থেকে সরে যাব। চ্যালেঞ্জ লড়লাম, ওপেন চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ লড়লাম, সরে যাবো আমরাও, তাই না? তো দেখাও ছেলের কাছে মেয়ে পাঠায়, মেয়ের কাছে ছেলে, যেটা বলেছো দেখাতে পারবে? মুখে তো অনেক কিছুই বলা যায়, বেলুন ঢুকিয়ে দেবো, ফাঁক করে দেবো, মেশিনে লাফ মারবো, বুকের খাঁচা ফাটিয়ে দেবো, হ্যাঁ, বিচাতু রস দিয়ে দেবো, অনেক কিছুই তো বলা যায়। কিন্তু কাজেও কি আদৌ করে দেখাতে পারবে? বলা যায়, অনেক কিছু বলা যায়, অনেক কিছু। গামলার অনেকেই তোমার নামে এসে আমাদের কাছে বলে যে সন্দীপকে এক হতে দিল না, অনেক কিছু বলা যায়। আদৌ কি সেটা হতেই পারে নাকি? সেটা কি আদৌ, নাকি অন্য কোনো কারণ আছে? দেখো একটা কথা বলি, নানান মানুষ নানান মত, তাই না? আমি যে জিনিসটা হাসিল করতে পারলাম না তার কাছ থেকে, আর তাকেই আমি আমার বদনাম করতে লাগলাম, এটা আমার রাগ, এটা আমার অভিমান, এটা আমার নাদানি, আমি নাদানি পানা করছি। এটা আমার মানে কি বলবো, বাড়িতে যেটা করি সেটা করছি আমি। এটা নাদানি পানা করলে এটা ভাবতে হবে, যার উপরে এইরকম এলিগেশন লাগানো হচ্ছে যে মেয়ের কাছে ছেলে পাঠায়, ছেলের কাছে মেয়ে, এইটা কে করে? তোমার লাইফে একজন ছেলে আসে, সেটা করে, তার কাছ থেকে সে সাবধান থেকো, ঠিক আছে? আর এটা করলে অবশ্যই আমরা সঙ্গীতা চক্রবর্তীর কাছ থেকে সরে যাবো। যদি ছেলের কাছে মেয়ে পাঠায়, মেয়ের কাছে ছেলে, কোনোদিন দেখিনি। আমি রীতিমতো সংগঠনে কাজ করছি, আমরা কত মানুষকে দেখতে পাচ্ছি এই কেসটা সলভ করছে, ওই মানুষটা পয়সা খরচ করে বিনা পারিশ্রমিকে সে কাজ করছে। আমি সঙ্গীতা চক্রবর্তীকে দেখেছি, সিরিয়াসলি আমি একটা গল্প বলছিলাম তোমাদেরকে, যে একটা মেয়ে, সে রীতিমতো 20 বছর ঘর করছে, এখনো বাচ্চা কাচ্চা কিচ্ছু দিতে পারেনি। সেই মেয়েটা এখন দাবি করছে তার কাছে অনেক টাকা পয়সা। সেই মেয়েটার জন্য দিদিভাই 5 বার 6 বার সে আমাদের বহরমপুরে এসেছে টাকা পয়সা খরচ করে, সেই মেয়েটার জন্য, পার্টিকুলার সেই মেয়েটার জন্য। তার 20 থেকে 25, তারও বেশি হবে। তোমরা জানো যে গাড়ির তেলের খরচটা কতটা, সেখান থেকে এসেছে এত দূর, কলকাতা তার জন্য গেছে, তার জন্য পিটিশন লিখেছে, তার জন্য অনেক কিছু করেছে। কিন্তু সেই মেয়েটাই বদমাস, তার হাজবেন্ড বলছে খুবই বদমাস। মানে সেই মেয়েটা শুধু সঙ্গীতা চক্রবর্তী না, অনেকের কাছে ঘুরে বেড়ায়। ওর আসলে মেন্টালি প্রবলেম আছে, সেটা পরে গিয়ে জানা গেল। বলছে একাধিকবার, দেখো যখন পাড়া প্রতিবেশীগুলো বলবে যে এই মেয়েটা, জানেন আমাদেরকেও ডেকেছিল, ওই মেয়েটা আমাদেরকে এই কেসটা নিয়ে 4 বার এসেছি তার কাছে, এইরকম করে বলছিল। তো সেই রকম আমরা এইরকম সামাজিক কাজকর্মগুলো করে থাকি, আমাদের এইরকম কাজ অনেক করতে হয়। আমি নিজে দেখলাম এইরকম 4-5টা কেস, নিজে দেখছি এখনো পর্যন্ত অনেক জিনিস, তার সঙ্গে কাজগুলো করে যাচ্ছি। সিরিয়াসলি সত্যি, তোমরা দেখেছো আমাকে যতদিন আমি এই কাজগুলোই করতে, কোনোদিন আমাকে দেখেছো ক্যামেরা করতে? কোনোদিন দেখোনি। কিন্তু এইরকম অনেক কাজ করে বেড়ায়। আমার একটা রিসেন্ট এসছে কাজ, একটা তার স্বামী ভাত দেয় না, তো আসবেও, দিদিভাইও আসবে বলেছে মুর্শিদাবাদে, সেদিনকে এই কাজটা আমরা করবো। তো সেই দিনকে ভাবছি তোমাদেরকে দেখাবো, এবং সেই মেয়েটার কাছ থেকে তোমরা শুনতে পাবে যে মেয়েটার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, ঠিক আছে? হাবির মতো না এরকম টাকা পয়সা নিয়ে কাজ করে না দিদিভাই, বিশ্বাস করো, আমি নিজে দেখেছি, আমরা নিজে কাজ করি এগুলো। তো এইরকম সংগঠনে আমরা কাজ করছি, করেই যাব। বললাম তো, প্রমাণ করিয়ে দেখা। বিশ্বাস করবে না, প্রত্যেকটা মানুষ ভালো, সংগঠনের অনেক ছেলেপিলে আছে, জানি না এখনো সেই রকমভাবে, আমরা যে কয়টার সঙ্গে মিশেছি যথেষ্ট ভালো, দিদি বলে সম্মান করে এবং যথেষ্ট গাইড করে, যথেষ্ট জানে যে এটা সংগঠনের মানুষ। শুধু সংগঠনের মেয়ে বলে না, প্রত্যেকটা মেয়েদেরকে সম্মানের স্বরূপ কথা বলতে জানে, প্রতিটা মেয়েদেরকে। এটাই আমি বলবো। কতদিন মিশেছো তুমি, তুমি কতদিন বাইরে গেছো দিদিভাইয়ের সঙ্গে, কতদিন থেকেছো? আর
আজকেও যাচ্ছি, কালকেও যাচ্ছি, পরশুও যাচ্ছি, এরকম করে প্রায়ই গেছি। তা যেটা করেনি সেটার ব্লেমটা চাপিও না প্লিজ। কারণ এইরকম করেই অনেক মানুষকে মেন্টালি ট্রমা দিচ্ছ, তুমি দিয়েছো, আমাকেও দিয়েছো, সেটা আর বললাম না। সোমা তো অনেক কিছু বলছে সোমা, সেগুলো বলছে যেগুলো আমার সঙ্গে ওর সঙ্গে ঘটে গেছে, এই ইনসিডেন্টগুলো, ঠিক আছে? তো সেই হচ্ছে কথা। আমি জানি এরপরে আমাকে নিয়ে ভিডিও নামবে, আই ডোন্ট কেয়ার, সেটাই হচ্ছে কথা। আমি ন্যায্য কথা বলতে ভালোবাসি, আর ন্যায্য কথা বলেই ন্যায্য পথে চলতে ভালোবাসি, বুঝেছো? তো সেটাই দেখাক আমাদের প্রমাণ যে কার কাছে কাকে পাঠিয়েছিল। সিরিয়াসলি মনে হয় ওর কাছেও পাঠিয়েছিল, যার কারণে এরকম বলছে। ভাই ওর কাছে অলরেডি আছে, সেটা আমাদের সবার জানা। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে 49 নিয়ে। 49 मतलब समझते हो ना 49 का मतलब है रिचार्ज। प्लीज 49 मार दो हमारा मोबाइल पर। चलो टाटा, আসছি।